শুরুতেই রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। আজ 16 জুলাই 2024 সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। মরণাস্ত্রের সামনে তার অসীম সাহস নিয়ে 2 হাত প্রসারিত করে দেওয়ার ছবি ভিন্ন মাত্রা যোগ করে আন্দোলনে, যা এই আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় দিতে সহায়তা করে। SM আরিফের রিপোর্ট। 24-এর 16 জুলাই দুপুর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমাতে গুলি চালায় পুলিশ। মারণাস্ত্রের সামনে অন্যরা এগিয়ে যেতে সাহস না পেলেও অসীম সাহস নিয়ে 2 হাত প্রসারিত করে দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। মাত্র 50 থেকে 60 ফুট দূরত্ব থেকে সেই বুকে গুলি চালিয়ে দেন পেটুয়া বাহিনীর নির্দয় সদস্যরা। খবর শুনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ভাই রমজান আলী। ততক্ষণে জীবন প্রদীপ নিভে গেছে আবু সাইদের। এর মাঝেই দেখা দেয় নতুন বিপত্তি। মৃতদেহ হস্তান্তর নিয়ে গড়িমসি করে পুলিশ, এমনকি দাফন করার ব্যাপারেও ছিল নানামুখী চাপ। এই বুকের গেঞ্জিটা যখন টি শার্টটা যখন ফাড়লাম, ফাড়ে যখন 2 দিকে করলাম, সমস্ত শরীর এতটুকু পর্যন্ত আমি দেখেছি, সমস্ত জায়গাগুলোই বুলেটের আঘাত। তারপরে উনি লিখে আমাকে বলল যে আসেন, আমার সাথে আসেন। পরে গেলাম, যা ছাড়পত্র সিগনেচার করলাম, ওইখান থেকে বের হওয়া দেখে আবু সাইদের লাশ নেই। আমাকে তো বললেই হতো যে লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্ত চলছে, কিন্তু সেইটা না, ওরা একটা গুম করার একটা পাইতারা করছিল। তারপরে বাড়িতে ফোন দিলাম, বাড়িতে ফোন দিয়ে দেখি ওকে রাততেই দাফন কাফন কাজ সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যে টিওনো, ওসি এবং স্থানীয় নেতাকর্মী যারা আসে আমাকে প্রেশার ক্রিয়েট করছে। হ্যাঁ, 7টায় মাটি হওয়ার কথা, কালকে ডিসিশন নেওয়া হয়েছে, এই ডিসিশন চেঞ্জ করলো কি? তখন আমি বলছি যে আমার ভাই মারা গেছে, আমি কখন মাটি দেবো সেই ডিসিশন তো আমাদের পরিবার নেবে। আবু সাইদ হত্যার ঘটনা ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুলেটের সামনে বুক পেতে দেওয়ার আইকনিক ছবি হয়ে ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শক্তি, যা এই আন্দোলনকে সরকার পতনের দিকে মোড় নিতে সহায়তা করে। আমরা বলতেছিলাম আপনাদের উপর যদি আঘাত আসে আপনারা আসলে প্রতিহত করবেন। কিন্তু আবু সাইদ হয়তো এই কথাটা শোনেই নাই। সে নেতার মতো সামনে এগিয়ে গিয়েছে, বুক পেতে দিয়েছে এবং আমাদেরকে দিশা দেখিয়েছে। নেতৃত্বের জায়গাটা আমরা বলবো যে আবু সাইদ হলো আমাদের প্রথম নেতা, প্রধান নেতা, যে আসলে দেখিয়েছে যে এই যে আন্দোলন, এই যে মুভমেন্ট, সেটা আসলে এভাবে শহীদ মিনারে কথা বলে সেটা আসলে শাহবাগ ব্লকেট করা হবে না, সামনে এগিয়ে যেতে হবে, সিনা টান করে 2 হাত প্রসারিত করে দিতে হবে, ফ্যাসিস্টের গুলি বুকে নিতে হবে। দীর্ঘ 36 দিনের আন্দোলনে 1,500-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মাঝে আবু সাইদ ছিলেন আলাদা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি। রক্ত দিয়ে লিখেছেন নতুন ইতিহাস। তাই তো কোনো আক্ষেপ নেই, বরং তার এমন অবদানে গর্বিত পরিবার। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেন আবু সাইদের নামে একটা করে হল হয় এবং নতুন করে বিশ্ববিদ্যালয়ে যেন একটা করে আবু সাইদ কর্নার থাকে। যেহেতু আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ছাত্ররা এসে যেন দেখতে পায় যে আবু সাইদ নামে একজন ছাত্র ছিল, সে বুক পেতেই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনেছে। ওর সাহসে যেন সকল ছাত্র যেন সাহসটা উজ্জীবিত থাকে। যুগে যুগে আবু সাইদের মতো অকুতভয় যোদ্ধারা আসেন নতুনের পথ দেখাতে, যাদের আলোয় আলোকিত হয় সমাজ, দেশ তথা বিশ্ব। SM আরিফ, মাইটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারানো সেই সাহসী তরুণ শহীদ আবু সাইদের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। বুক পেতে গুলি ঠেকিয়ে তিনি হয়ে ওঠেন এই প্রজন্মের প্রতিরোধের প্রতীক। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্টে। আবু সাইদ নেই, কিন্তু তার আদর্শ ও আত্মত্যাগ আজও বেঁচে আছে হাজারো তরুণের হৃদয়ে। 16 জুলাই তাই কেবল শোক নয়, একটি অঙ্গীকারের দিন, বিপ্লবের পথে এগিয়ে চলার দিন।
প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। 16 জুলাই সরকারিভাবে প্রথমে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা হলেও পরে পরিবর্তন করে করা হয় জুলাই শহীদ দিবস। 16 জুলাই শহীদ দিবস নয়, আবু সাইদ দিবসের ঘোষণার দাবি শহীদ আবু সাইদের পরিবারের। জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাইদ, তার নামে যে দিবস ঘোষণা করে বাতিল করা, এটা আমরা পরিবারের পক্ষ থেকে এটা আমাদেরকে কাছে শহীদ আবু সাইদকে অপমান করার মতো হয়ে গেছে। যে আবু সাইদ ভাইকে কিভাবে পুলিশ গুলি করে মারছে, তার বিচারটাও যদি এত দেরিতে হয় তো অন্য শহীদদের বিচার কতটুকু সময় লাগতে পারে। আজ পর্যন্ত আমরা যে বিচারের কোনো অগ্রগতি সে দ্বিমুখ আমরা দেখতে পাইনি। দিনটিকে ঘিরে দিনব্যাপী শ্রদ্ধার সাথে স্মরণ করছে ছাত্র জনতা, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ। আবু সাইদের মৃত্যুর 1 বছর পূর্ণ হলেও হত্যার বিচার এখনো দেখেনি আলোর মুখ। শহীদ আবু সাইদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ। বছর পেরুলেও আজও সেই স্বপ্ন পূরণ হয়নি। সেই সাথে আগামীর প্রজন্ম যেন আবু সাইদের আত্মত্যাগ ও 24 জুলাই চেতনা ভুলে না যায়, এমনটাই দাবি শিক্ষার্থী, সহযোদ্ধা ও সহপাঠীদের। শহীদ আবু সাইদ দুহাত প্রসারিত করে দেয় যে আমার ভাইদেরকে তোমরা মারো না, তোমরা আমাকে মারো কিন্তু আমার ভাইদেরকে মারো না। রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা সেই 24 গণ অভ্যুত্থানকে ধারণ করবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবেন। জুলাই মাসটাকে যেন যথাযথ আঙ্গিকে পালন করা হয়। যে নতুন সরকার হবে সেও জানি আমাদের এই গণ অভ্যুত্থানটাকে ধরে রাখে। জুলাই শহীদ দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা, উপজেলা প্রশাসন সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাইকে স্মরণ করে, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের জন্য শান্তি কামনা করে আমরা বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় দোয়া দিয়ে শুরু করেছিলাম সেই 1 জুলাই থেকে। 16 জুলাই শহীদ দিবস কেবল শোকের নয়, এটি প্রতিজ্ঞার দিন। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার আদায়ের এক রক্তাক্ত অধ্যায়। শহীদ আবু সাইদ শুধু একটি নাম নয়, একটি চেতনা, এক প্রতিরোধের প্রতীক। শহীদ আবু সাইদের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়, জন্ম থেকে জন্মান্তর। শহীদদের ঋণ শোধ হোক সত্য, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। দর্শক, এই মুহূর্তে রংপুরের বাবনপুরে শহীদ আবু সাইদের সমাধিস্থলে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, নতুন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন আজ, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকী। কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, জানাবেন। জি ধন্যবাদ মারিয়া। যেমনটা বলছিলেন যে আজকে সেই ঐতিহাসিক একটি দিন, যেটি জুলাই বিপ্লবের যে আন্দোলন, যেটি কোটা সংস্কার পরবর্তীতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ, আজকের এই দিনে কিন্তু তিনি আসলে শাহাদত বরণ করেন। পুলিশের নির্মম বুলেটের আঘাতে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। আজকে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই এই দিবসটিকে ঘিরে, জুলাই শহীদ দিবসকে ঘিরে নানা শ্রেণী পেশার মানুষ, আমরা সকাল 7টায় দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামী এবং এরপরে রংপুর জেলা পুলিশ, জেলা প্রশাসন সহ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষক সহ তারা কিন্তু শ্রদ্ধার সাথে কিন্তু শহীদ আবু সাইদের সমাধিতে এসে সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা দেখেছি যে তারপর থেকে কিন্তু সকাল থেকেই যেহেতু নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধার সাথে শহীদ আবু সাইদ যেহেতু বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন, সেজন্যই কিন্তু আসলে বুক পেতিয়ে দিয়েছিলেন বুলেটের সামনে। নির্মম বুলেটের আঘাতে সেই শহীদ আবু সাইদ 24 যে 16 জুলাই সেই শাহাদতের যে আজকে বছর পূর্ণ হলো, এরপরে কিন্তু আমরা দেখেছি যে তারপরেও ছাত্র জনতা, সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গা, জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছে, সেটি কিন্তু বছর পেরুলেও এখনও কিন্তু সেই স্বপ্ন অধরায় থেকে গেছে। বিশেষ করে শহীদ আবু সাইদের পরিবারের যেটি দাবি, সাধারণ মানুষের দাবি, শিক্ষার্থীদের দাবি যে শহীদ আবু সাইদ একটি আইকনিক নাম। শহীদ আবু সাইদ কিন্তু একটি শোকের নাম নয়। শহীদ আবু সাইদ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার এক প্রতীকের নাম, এক অনুপ্রেরণার নাম। সেই শহীদ আবু সাইদের হত্যার বিচার কিন্তু এখনো দৃশ্যমান হয়নি, সেটি পরিবারেরও আক্ষেপ রয়েছে এখানকার সাধারণ মানুষেরও। বিশেষ করে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যেহেতু এখন 10:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে জুলাই শহীদ দিবস পালিত হবে, সেখানে 4 উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের 4 উপদেষ্টা তারা কিন্তু সেখানে যোগদান করবেন এবং সেখানে প্রধান অতিথি হিসাবে শহীদ আবু সাঈদের গর্বিত পিতা মকবুল হোসেন তিনি প্রধান অতিথি হিসাবে সেখানে উপস্থিত থাকবেন। এবং সবচেয়ে যেটা দুঃখজনক, যেটা এলাকাবাসীর সাথে কথা বলেছি, বিশেষ করে শহীদ আবু সাঈদের মার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শহীদ আবু সাঈদকে ঘিরে যে জুলাই বিপ্লব সংগঠিত হলো, পরবর্তীতে গণ অভ্যুত্থান, সেই জুলাই বিপ্লবে যারা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছে তারা 4 জন সেই যে অনুষ্ঠানে যোগদান করলেও তারা কিন্তু দুঃখজনকভাবে তারা এই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে কিন্তু আসেনি। এ কারণে সাধারণ মানুষের আমরা কথা বলেছি তাদের সাথে, তারাও যেটি বলছেন যে এই জুলাই শহীদ দিবসে অন্তত শহীদদের কবর জিয়ারতের পরে যেন আসলে তারা যদি যোগদান করতেন, হয়তো বা এলাকার বা আবু সাঈদের যে স্বপ্ন, এখনও কিন্তু আবু সাঈদরা যে আসলে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন সেটি কিন্তু এখনও অধরায় থেকে গেল। এখনও কিন্তু আবু সাঈদদের সাথে বৈষম্য করা হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার সাধারণ মানুষ। এবং তার মাও যেটা বলছেন যে অবশ্যই যে 4 উপদেষ্টা রংপুরে আসছেন তাদের আসলে উচিত ছিল যে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তারপরে তাদের যে কাঙ্ক্ষিত অনুষ্ঠান সেখানে যোগদান করার কথা। এবং এরপরে আপনাকে জানিয়ে রাখি যে সকাল 10টার পরে সেখানে শহীদ আবু সাঈদের যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছিলেন শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে 1 নম্বর গেটে সেখানে তার একটি তরুণ ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এরপরে গুলিবিদ্ধর যে জায়গা যেটি পার্কের মোড় নামে পরিচিত ছিল সেখানে এখন শহীদ আবু সাঈদ চত্বর, সেখানে স্মৃতিস্তম্ভ আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এরপরে কিন্তু যে কর্মসূচি সেটি পালন হবে। তবে নানা আয়োজন কিন্তু আজকে রয়েছে, যেহেতু জুলাই শহীদ দিবস, এই জুলাইয়ের যে প্রথম যে শহীদ আবু সাঈদের, যেহেতু এই রংপুর থেকেই তিনি কিন্তু সেই আন্দোলনের প্রতিকৃত ছিলেন, সেই শহীদ আবু সাঈদকে কিন্তু আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে দেশবাসী, শ্রদ্ধার সাথে স্মরণ করছে তার সহপাঠী সহযোদ্ধা এবং সহপাঠীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আবু সাঈদরা আসলে আমরা যে উদ্দেশ্যে, শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে তারা যে এই গণ অভ্যুত্থান ঘটিয়েছেন সেই উদ্দেশ্য কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। সেটি কিন্তু চাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ সহ এই যে যারা এই জুলাই বিপ্লবে নিহত হয়েছেন সেই সকল শহীদদের যারা নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছেন তাদের যেন খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়, এমনটাই কিন্তু দাবি করছেন এখানকার মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা। এই ছিল মারিয়া, রংপুর থেকে শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ মাহমুদুল্লাহ আপনাকে। দর্শক, রংপুরে বাবনপুর থেকে শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মঙ্গলবার মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি এবং বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এদিন শহীদদের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এই উপলক্ষে স্থানীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি চলছে। বেলা 11:30টায় জেলা সদরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে দলের জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে সভা। আজ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে সকালে সদর উপজেলার উলপুরে এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। গোপালগঞ্জে কর্মসূচি শেষ করে এনসিপি নেতৃবৃন্দ মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হবেন। বরিশালে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। মঙ্গলবার রাতে বরিশালে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর ফজলুল হক এভিনিউতে নগর ভবনের সামনে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে ভোলায় পথযাত্রায় অংশ নেন। জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে
কোনো হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন। এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোদিনও সম্ভব না। সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, আসমান ও জমিনে নামতে পারে, কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অতীতে কোনো দেশ একটি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছিল যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। রাতে 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন তিনি বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত। যে কয়টা জায়গায় আমরা মিটিংয়ে মিলিত হয়েছি, আমরা তাদের বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা উপলব্ধি করেছি। তারা এক ধাপ এগিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয়, এখন থেকে আমাদের নাইবর কান্ট্রি। ফ্রেন্ড দুনিয়ায় অনেক থাকে, কিন্তু নাইবর সবাই হয় না। তো তারা এই মর্যাদা এখন বাংলাদেশকে দিচ্ছেন, আমরা অত্যন্ত আনন্দিত। এবারে আমাদের কৃষি। ঔষধি ও পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি ফল রামবুটানের বাণিজ্যিক চাষ হচ্ছে ময়মনসিংহের ভালুকায়। গাছ প্রতি ফল ধরেছে 80 থেকে 120 কেজি। চলতি মৌসুমে অর্ধ কোটি টাকা আয়ের আশা বাগান মালিকের। অপ্রচলিত এই ফল চাষ পদ্ধতি জানতে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন ভালুকায়। আগ্রহী কৃষক ও উদ্যোক্তাদের জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি মর্জিনা মনির রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। লিচুর মতো স্বাদের রামবুটান দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় ফল। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে এর চাষাবাদ। দেখাশোনা করি আর ফল বাগানে যে ময়লা পরিষ্কার করি, এগুলা সবই আমার হাতে করা। আপনার পরিচর্যা বলেন, দেখাশোনার দায়িত্ব বলেন, সবই আমি করেছি। পেয়ারা বড়ি সহ দেশীয় ফলের পাশাপাশি রামবুটান চাষ করে তাক লাগিয়ে দিয়েছে দুই উদ্যোক্তা মামুন ও আশরাফ। 4 বছর আগে থাইল্যান্ড থেকে 400 চারা এনে যাত্রা শুরু। নষ্ট হওয়ার পর এখন 20 বিঘা জমিতে 212টি গাছ থেকে আজ তারা কোটিপতি। এবছর হয়েছে বাম্পার ফলন। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের ভরপুর ফল, প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। 1600 থেকে 1500 টাকা কেজি দরে আমরা এখন এই ফলগুলো আমরা বিক্রি করতেছি। আমরা চাচ্ছি এই চাষটা আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে হোক। কাঁচা অবস্থায় ফলটি সবুজ বর্ণের হলেও পাকা অবস্থায় টকটকে লাল রং ধারণ করে। সুস্বাদের পাশাপাশি রয়েছে ঔষধি ও পুষ্টিগুণ। বিদেশি ফলের বাগান ঘিরে এখন কাজ পেয়েছে 5 থেকে 6 জন শ্রমিক। এলাকার অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে আগ্রহ দেখাচ্ছেন রামবুটান চাষে। বাগান ও চাষাবাদ পদ্ধতি জানতে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন গ্রামটিতে। আমরা শ্রীপুর থেকে আসছি ফলের বাগানটা দেখতে। এই বাগানটা দেখতে আমাদের বাগানটা খুব সুন্দর লাগলো। মালয়েশিয়া ব্যাপক হারে চাষ হয়। আমি মালয়েশিয়ায় ছিলাম, সেখানে এই ফল খেয়েছি। অত্যন্ত সুস্বাদু একটি ফল। রামবুটান চাষাবাদে কৃষকদের পাশাপাশি যারা আগ্রহী হবেন তাদের পরামর্শ ও সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমার ধারণা যে এরই ধারাবাহিকতায় যদি অন্য কৃষক যারা আছে তারাও যদি এরকম ব্যতিক্রম ধর্মী ফলগুলো চাষ আমাদের ভালুকাতে শুরু করে, ভালুকার মাটি কিন্তু সব ধরনের ফল ফলানোর জন্য আমি মনে করি উপযোগী। আমার মনে হয় যে কৃষকদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করা যেতে পারে। আমি কৃষি অধিদপ্তরকে বলবো এবং আমরা নিজেরাও চেষ্টা করব সম্মিলিতভাবে কৃষকদেরকে রামবুটান চাষে উৎসাহিত করতে। জুন, জুলাই ও নভেম্বর, ডিসেম্বর এই 2 মৌসুমে বাজারজাত হয় রামবুটান। এবারে বাগান থেকে 10 মেট্রিক টনের বেশি ফল তোলার আশা উদ্যোক্তাদের, যার বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গ্রাম বাংলার খবর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃষ্টির মধ্যেই রাতভর সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণে সিম কার্ড, নগদ টাকা, বিভিন্ন ডিভাইস সামগ্রী সহ হ্যাকার চক্রের মাস্টার মাইন্ড পলাশ রানা সহ হ্যাকারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী গাইবান্ধা ক্যাম্পাসের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে উপজেলার
তালুক কানুরপুর ও দরবস্ত ইউনিয়নে এই অভিযান চালিয়ে হ্যাকার চক্রের মাস্টারমাইন্ড পলাশ রানা একই গ্রামের সুমন মিয়া, সাইদুল ও তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটনকে গ্রেপ্তার করে। অভিযানে 838টি বিভিন্ন ফোন কোম্পানির সিম কার্ড, 17টি মোবাইল ফোন, নগদ 56,100 টাকা, একটি সিসি ক্যামেরা, ড্রোন, ল্যাপটপ, দেশীয় অস্ত্র তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করেন এবং নেতাকর্মীদের হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন রেজা, সাবেক সহসভাপতি মহসিন রেজা ইমরুল, গোলাম রব্বানী ও লিটন গাজী সহ অন্যান্য নেতাকর্মীরা। পটুয়াখালীর বাউফলের অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে 4 শতাধিক পরিবারকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে নদী তীরবর্তী কালাইয়া ইউনিয়ন পরিষদের সামনে পরিবারগুলোর মাঝে 10 কেজি করে এই চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ ও প্রেস ক্লাব সভাপতি জলিলুর রহমান। দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা, মদ ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী, রবিন সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে আজ বিকেলে উত্তরার আজমপুর থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা দলে দলে যোগ দেন এই কর্মসূচিতে। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাস উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং অতিক্রম করে উত্তরায় 12 নম্বর সেক্টরে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগর। মঙ্গলবার জেলার প্রধান দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফরহাদ উদ্দিন, গাজী সালাউদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ফেনী জেলায় বন্যা দুর্গতদের জন্য ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি কর্তৃক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার ফেনী ব্যাটালিয়ন ফেনীর ফুলগাজী ইউনিয়নের আলহাজ মাস্টার নুরুল হক জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজাউল কবির পিবিজিএম এর উপস্থিতিতে 1500 জন বন্যা কবলিত স্থানীয় আশেপাশে গ্রামের জনসাধারণকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। মঙ্গলবার ক্যাম্পেইন পরিচালনার সময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন, কুমিল্লা সেক্টরের সেক্টর মেডিকেল অফিসার মেজর ফাতেহা নাজনী, মেডিসিন বিশেষজ্ঞ ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মোড়াগান বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা এখানে চিকিৎসা সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করি। তারই অংশ হিসাবে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি তারা মেডিকেল ক্যাম্পেইন এর পরিকল্পনা করে এবং এখানকে যে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলগাজীতে আমরা আজকে প্রথম মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছি।
গাইবান্ধা সাদুল্লাপুরে সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে উপজেলার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ সহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। এ সময় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, এসিল্যান্ড জসিম উদ্দিন, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মুজেন, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা সহ আরো অনেকেই। যশোর অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের 14 পরিবারকে পুনর্বাসন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগুনে ক্ষতিগ্রস্ত 19টি ঘর নির্মাণ সহ পুড়ে যাওয়া সকল আসবাবপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে তাদেরকে। মঙ্গলবার স্থানীয় ডহর মশিয়াহাটি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে মাধ্যমে 55 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার ও যশোরের সেনানিবাসের জিওসি মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে মেরামত করা ঘর ও নগদ টাকা তুলে দেন। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। সেনাবাহিনী সর্বতোভাবেই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে। সকল ভালো কাজের জন্য সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত এবং সর্বদাই কাজ করে যাবে। সিভিল প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা কয়েক হাজার কন্টেইনার এখন জায়গা দখল করে আছে। কোনোটা মরিচা পড়ে ভেঙেছে, আবার কোথাও জন্মেছে গাছ। মূল্যবান জায়গা অনুৎপাদনশীল হয়ে পড়ার সরকার হারাচ্ছে রাজস্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিপিং লাইন। এমন পরিস্থিতিতে 475টি কন্টেইনার পণ্য নিলামে তোলার প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্ট হাউস। প্রথমে ধাপে বিক্রি হবে 125টি কন্টেইনার, যার মধ্যে আছে 24টি কনক্রিট মিক্সচার মেশিন, টাইলস, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য। কাস্ট হাউসের সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন জানান, অখালাস ও বাজেয়াপ্ত পণ্য বিক্রি হবে, যে অবস্থায় আছে সে অবস্থায় তা অকশনের মাধ্যমে। চট্টগ্রাম মহানগর সহ 5 জেলায় আগামী 20 জুলাই পণ্য ও গণপরিবহন ধর্মঘট ডেকেছে বৃহত্তর চট্টগ্রাম পণ্য ও গণপরিবহন মালিক ফেডারেশন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল এ ঘোষণা দেন। ভোর 6টা থেকে পরদিন ভোর 6টা পর্যন্ত 24 ঘণ্টা এ ধর্মঘটে সব ধরনের পণ্যবাহী ও গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। 4 দফা দাবির মধ্যে রয়েছে 2018 সালের সড়ক পরিবহন আইনে শ্রমিক মালিক স্বার্থবিরোধী ধারা সংশোধন, ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন স্থগিত, ফিটনেস সনদ বেসরকারি খাতে না দেওয়া এবং বর্ধিত অগ্রিম আয়কর বাতিল করে আগের হাল বহাল রাখা। জুলাই পূর্ণ জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামের আকাশে উড়বে হাজারো ড্রোন। কাজের দেউরির জেলা স্টেডিয়ামে আয়োজিত এই ড্রোন শোতে দেখা হবে ব্যতিক্রমী ক্যালিওগ্রাফি। জেলা প্রশাসনের আশা এই শো দেখতে সমবেত হবে লাখো দর্শক। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেন জেলা প্রশাসক ফরিদা খানম। জানান, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় প্যারে পালিত হবে নানা আয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। টাকা দিচ্ছি কিন্তু ময়লা নিচ্ছে না, প্রতিদিন এমন 30-40টি অভিযোগ পাচ্ছেন বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। গতকাল টাইগার পাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সংবাদ সম্মেলনে কথা বলেন কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, রাজস্ব কর্মকর্তা সারওয়ার কামাল, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রবণ কুমার শর্মা।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় কর্মশালা। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা আয়োজন করে এলডিডিপি। ডেইরি খাতের অগ্রগতি ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক ডাক্তার শামসুন্নাহার, ডাক্তার খালিকুজ্জামান ও প্রকল্প পরিচালক ডাক্তার জসিমউদ্দিন। অঞ্চলের 8 জেলায় 78টি উপজেলার ভেটেরিনারি ও প্রাণী সম্পদ কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মী। শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাতবরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে পুলিশ বক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান ডালি, সদস্য সচিব সুমন আকন, সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার, সদস্য সচিব ইমরান হোসেন বকাউল, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম আকন, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল শরীফ, সদস্য সচিব আজিজুল হাকিম, ভেদেরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক সভাপতি সেলিম হাওলাদার ও সাধারণ কামাল রাড়ি, ডামুড্ডা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াদ মাতবর, গোসাইরহাট সদর মুজামেল রাড়ি।